শিশু রামিসা হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড। দেশের ইতিহাসে দ্রুততম সময়ে রায়ের নজির। রামিসা হত্যা মামলায় ন্যায় বিচার হয়েছে মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। উচ্চ আদালত চাইলে 3 মাসেই রায় কার্যকর সম্ভব বললেন আইনমন্ত্রী। রামিসা হত্যা মামলার রায়ে সন্তুষ্ট মুন্সিগঞ্জবাসী। ন্যায় বিচারের আশা ছেড়ে দিয়েছেন ধর্ষণ ও হত্যার শিকার শিশু আসিয়ার মা। সংসদের বাজেট অধিবেশন শুরু। বিদ্যুৎ নিয়ে এমপিদের তোপের মুখে মন্ত্রী। গ্রামের লোডশেডিং মানতে নারাজ টুকু। এবং সীমান্তে পুশিন প্রতিরোধে বিজিবির সঙ্গে এবার আনসার ও ভিডিপি। বাংলাদেশিদের দ্রুত ফেরত নেয়ার তাগিদ দিল্লির। স্বাগত সন্ধ্যার বুলেটিনে। আমি রাকিব আহমেদ তমাল এবং আমি লাইবা জান্নাত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। দেশের ইতিহাসে নজির সৃষ্টি করল বিচার বিভাগ। শিশুর রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় হলো মাত্র 5 কর্মদিবসে। আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আর এই রায়ে সন্তোষ জানিয়েছেন রামিসার বাবা ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বলছেন, আসামি দোষ স্বীকার করায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আগামী 7 দিনের মধ্যে হাইকোর্টে আপিল করতে পারবে আসামি পক্ষ। জনাকীর্ণ আদালত, আলোচিত মামলার রায়, বাড়তি নিরাপত্তা। রবিবার সকাল 9টার দিকে আদালতে নিয়ে আসা হয় শিশু রামিসা হত্যার 2 আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে। বেলা 11টায় তাদের আদালতে তোলা হয়। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক রায় ঘোষণার আগে বেশ কিছু পর্যবেক্ষণ তুলে ধরে বলেন, শিশুদের নিরাপত্তা, মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করা একটি সভ্য ও একটি মানবিক রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। মাত্র 5 কর্মদিবসে বিচার কাজ শেষ হয়েছে, যা দেশের ইতিহাসে সবচেয়ে দ্রুততম। ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার 19 দিনের মাথায় রায় ঘোষণা করল আদালত। রায়ে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। আমরা প্রসিকিউশন পক্ষে রায়ে সন্তুষ্ট এবং আমরা এই রায় এর ক্ষেত্রে ধন্যবাদ জানাই সদাশয় সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, হোম মিনিস্টার এবং ল মিনিস্টার মহোদয়কে। অপরাধে সব ধরনের সহযোগিতা করায় সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকেও একই অপরাধে দণ্ডিত করেছে আদালত। 9-এর 2 ধারায় যেই অপরাধটি হবে, এই অপরাধকারী যেই শাস্তি বিধান হবে এবং তাকে এই ঘটনায় নারী শিশু নির্যাতন দমন আইনের 30 ধারায় বলা আছে, যে সহযোগিতা করবে, সহায়তা করবে, তাকেও একই দণ্ডে দণ্ডিত করা যাবে। আসামি পক্ষের আইনজীবী বলছেন, আসামি দোষ স্বীকার করায় ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। যেহেতু সে সাক্ষ্য দেয় নাই, তার মানে সে অপরাধী, যে অপরাধী প্রকৃত তার সাজা পেয়েছে, ন্যায় বিচার নিশ্চিত হয়েছে আমি মনে করি। রায়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন রামিসার বাবা, তবে দ্রুত রায় কার্যকর চান। আলহামদুলিল্লাহ, আমি এই রায় সন্তুষ্ট এবং এই রায় যখন বাস্তবায়ন হবে তখন আমি 100% সন্তুষ্ট হব। বিচারক রায়ের পর্যবেক্ষণে বলেন, একটি নিষ্পাপ শিশুর জীবন নির্মমভাবে নিভিয়ে দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলার প্রতিটি পৃষ্ঠা বেদনা, ক্ষোভ, উদ্বেগ ও ন্যায় বিচারের প্রত্যাশায় পরিপূর্ণ। সবচেয়ে দ্রুত বিচারিক মামলা প্রক্রিয়া শেষ করে রায় প্রকাশ হলো রামিসা হত্যা মামলার। কিন্তু এর আগেও 2টি মামলার এরকম দ্রুত রায় হয়েছে। একটি মাগুরার আসিয়া হত্যা মামলা আর একটি ফেনীর নুসরাত হত্যা মামলা। সেই 2 হত্যা মামলা এখনও হাইকোর্টে বিচারাধীন। আর রামিসা হত্যা মামলা সামনে হাইকোর্টে যাবে। এখন দেখার অপেক্ষা সেই বিচার কত দ্রুত শেষ হয়। ইশতিয়াক ইমন, ওয়ান নিউজ, ঢাকা। উচ্চ আদালত চাইলে 3 মাসের মধ্যেই রামিসা হত্যা মামলার রায় কার্যকর সম্ভব বলে মনে করেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলছেন, বিচার ব্যবস্থার প্রতি রামিসার বাবার যে অনাস্থা ছিল তা এই রায়ের মধ্য দিয়ে দূর হয়েছে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, উচ্চ আদালতে এই মামলার শুনানির সময় এগিয়ে আনতে অ্যাটর্নি জেনারেলকে সুপারিশ করা হবে।
শিশু রামিসা হত্যা মামলার রায় ঘোষণার কয়েক ঘণ্টা পরই রবিবার বিকেলে শুরু হয় জাতীয় সংসদের দ্বিতীয় তথা বর্তমান বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশন। চাঞ্চল্যকর রামিসা হত্যা মামলার রায়ের বিষয়টি উঠে আসে অধিবেশনে। মাননীয় প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছিলেন। আইনমন্ত্রী বলেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই হত্যার বিচার করা হয়েছে। আসামি পক্ষের কোনো আইনজীবী না থাকায় সরকার আইনজীবী নিয়োগ দিয়েছে, যাতে বিচার নিয়ে কোনো প্রশ্ন না ওঠে। উচ্চ আদালত চাইলে 3 মাসের মধ্যে রায় কার্যকর করা সম্ভব বলেও মনে করেন আইনমন্ত্রী। ভিকটিমের বাবার একটি আহাজারি ছিল যে উনি বিচার চান না, কারণ এদেশে এই ধরনের ঘটনার বিচার হবে না। আমরা বলেছিলাম এর একমাত্র জবাব হবে তাকে সেই আস্থার জায়গা ফিরিয়ে দেওয়া। আজকে রামিসার বাবা বলেছেন এই বিচারে উনি সন্তুষ্ট। আমরা তার আস্থার জায়গা ফিরিয়ে দিতে পেরেছি। রামিসা সহ সম্প্রতি যে সমস্ত ঘটনা ঘটেছে, আমাদের সরকারের পক্ষ থেকে বিশেষ তদারকির মাধ্যমে আমরা তদন্ত এবং বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমরা নিয়েছি এবং সেই গতিতে আগাচ্ছে। এর আগে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসা হত্যায় ন্যায় বিচার হয়েছে। রায় কার্যকর করতে উচ্চ আদালতে শুনানি এগিয়ে আনার ব্যাপারে অ্যাটর্নি জেনারেলকে সুপারিশ করার কথাও জানান সালাউদ্দিন আহমদ। হাইকোর্টে এরকম ডেথ রেফারেন্সের সংখ্যা যেগুলো ডেট অনুসারে শুনানি হয়, আগেরটা আগে পরেরটা পরে হিসাবে, তবে ব্যতিক্রম হিসেবে 2-1টা ঘটনা হয়েছে। আমরাও এই বিষয়টা মাননীয় সুপ্রিম কোর্টের নজরে আনব এবং অ্যাটর্নি জেনারেল অফিসকে আমরা বলবো যাতে রামিসা হত্যার এই ডেথ রেফারেন্স শুনানিটা যাতে সিরিয়াল একটু এগিয়ে আনা যায় আইনানুগভাবে। রামিসা হত্যার ঘটনায় পুলিশ ও চিকিৎসকও সাক্ষ্য দিয়েছেন। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং চার্জশিট দেয়ায় পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পুরস্কৃত করার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা। বিচার প্রার্থীদের জন্য দেশে আজ ঐতিহাসিক দিন। অভিযোগ গঠন থেকে রায় ঘোষণা মাত্র 5 কর্মদিবসে শেষ হলো চাঞ্চল্যকর শিশুর রামিসা হত্যার বিচার। একই সাথে নারী ও শিশু নির্যাতন মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। একই দিনে এমন 2টি উদাহরণ দেশের ইতিহাসে অনন্য হয়ে থাকবে। ঘটনার শুরু 19 মে। রাজধানীর পল্লবীতে 2য় শ্রেণীতে পড়ুয়া শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। তার ক্ষতবিক্ষত শরীর পড়ে থাকে পাশের ফ্ল্যাটে। অভিযোগ ওঠে ওই ফ্ল্যাটের সোহেল রানা শুধু হত্যা করেই থামেনি, বরং শিশুটির মরদেহ খণ্ডবিখণ্ড করে বালতিতে রেখে দেয় তার খণ্ডিত মাথা। শরীরের বাকি অংশ লুকিয়ে রাখে খাটের নিচে। পরে স্ত্রীর সহায়তায় জানালার গ্রিল কেটে পালিয়ে যায়। ঘটনা জানাজানি হলে প্রতিবাদে ফেটে পড়ে পুরো দেশ। নড়েচড়ে বসে সরকার। রামিসার বাবা মায়ের সাথে দেখা করে দ্রুত বিচারের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। দ্রুত বিচারের দাবিতে রাজপথে নামে বিরোধী দল। আলোচিত এই হত্যার পরদিনই পল্লবী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন রামিসার বাবা হান্নান মোল্লা। গ্রেপ্তার করা হয় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে। আদালতে নৃশংস এই ঘটনার জবানবন্দিতে সোহেল রানা তার অপরাধ স্বীকার করে। ঘটনার মাত্র 5 দিনের মাথায় 24 মে তদন্ত কর্মকর্তা 2 আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। ওই দিনই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি বিচারের জন্য শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন। 1 জুন 2 আসামির উপস্থিতিতে অভিযোগ গঠন করেন বিচারক। একই সঙ্গে 2রা জুন বাদীসহ 18 জন সাক্ষীকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়। নির্ধারিত দিনে রামিসার পরিবার, প্রত্যক্ষদর্শী, ফরেনসিক চিকিৎসক ও পুলিশ কর্মকর্তা সহ 16 জন সাক্ষী আদালতে জবানবন্দি দেন। তুলে ধরেন ছোট্ট রামিসার সাথে হওয়া নৃশংসতা ও হত্যার প্রমাণ। 3রা জুন আত্মপক্ষ সমর্থনের শুনানিতে প্রধান আসামি সোহেল রানা নিজের দায় স্বীকার করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করে। অন্যদিকে তার স্ত্রী স্বপ্না নিজেকে নির্দোষ দাবি করে অব্যাহতি চান। 16 জন সাক্ষীর জবানবন্দি ও অন্যান্য প্রমাণে 2 আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে 4 জন যুক্তিতর্ক উপস্থাপনের দিনে দাবি করেন রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর। তবে আসামিপক্ষের আইনজীবী সোহেল রানার জন্য যাবজ্জীবন কারাদণ্ড এবং স্বপ্না আক্তারের জন্য 7 বছরের সাজা প্রার্থনা করেন রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী। পরে আদালত রায়ের জন্য 7 জুন তারিখ ঠিক করেন।
নির্ধারিত দিনেই আসে এই চাঞ্চল্যকর হত্যা মামলার রায়। অভিযুক্ত সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন বিচারক। ঘটনার ১৯ দিনের মধ্যে আর আদালতের ৫ কর্মদিবসে শিশু রামিসা হত্যার বিচার দেশের ইতিহাসে বিরল দৃষ্টান্ত। আইন অনুযায়ী এই রায়ের বিরুদ্ধে ৭ দিনের মধ্যে আপিল প্রক্রিয়া শুরু হবে। তবে আলোচিত এমন হত্যা মামলার রায় বিচারিক আদালতে দ্রুত নিষ্পত্তি হলেও উচ্চ আদালতে দীর্ঘদিন বিচারাধীন থাকে। তাই রামিসা মামলার রায়ের ক্ষেত্রে এখন প্রশ্ন, উচ্চ আদালতে সরকার আলাদা কোনো ব্যবস্থা নেয় কিনা। উচ্চ আদালতে চাঞ্চল্যকর এমন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য পৃথক বেঞ্চ গঠনের আবেদন করে অ্যাটর্নি জেনারেল অফিস। তাতে সাড়া দিয়ে নারী ও শিশু নির্যাতনের মামলার শুনানির জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। আমাদের কোনো বিচার রায় কার্যকর হয় না, বিলম্ব ঘটে, আপিল নিষ্পত্তি হয় না, মানুষ দৃষ্টান্ত দেখতে পারে না, সাজা কার্যকর হয় না, এই যে একটা দীর্ঘদিনের অভিযোগ, আমরা বিশ্বাস করি এই অভিযোগ থেকে আমরা হয়তো এখন মুক্তি পাব। প্রধান বিচারপতির এমন উদ্যোগ মাইলফলক হয়ে থাকবে বলেও মন্তব্য করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। তিনি মনে করেন এর মধ্য দিয়ে আদালতের প্রতি মানুষের আস্থা ফিরবে। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ে সন্তোষ জানিয়েছে তার নিজ জেলা মুন্সিগঞ্জের মানুষ। একই সাথে আইনি প্রক্রিয়া শেষে রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন তারা। জেলাবাসীর প্রত্যাশায় এই রায়ের মাধ্যমে শিশু ও নারী নির্যাতন কমে আসবে। আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সরকারের এই সদিচ্ছা দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন তারা। ফাঁসির রায় হয় রামিসার হত্যাকারীর, কারণ সে শুধু ধর্ষণই করে নাই, সে হত্যা পর্যন্ত করছে। সর্বোচ্চ শাস্তি আমরা ফাঁসি চাই। আমরা চাই সর্বোচ্চ সাজা ফাঁসি। ৩-৪ কার্য দিবসে সরকার তাড়াতাড়ি এটা পদক্ষেপ নিচ্ছে, সরকারকে ধন্যবাদ জানাই। আপনারা আইন দেশে পাশ করেন, আইন যদি পাশ করেন, দূরত্ব যদি বিচার করেন, বিচার চাই আমরা, আপনারা দূরত্ব করে বিচার করে দেন। রামিসা হত্যার পরে মনে করেন সবাই গেছে গা, সবার ভিতরে আক্রান্ত জমে গেছে গা। এদিকে বছর পেরিয়ে গেলেও মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যার বিচার মেলেনি এখনও। আদালতের বারান্দায় ঘুরে ঘুরে ক্লান্ত তার মা আয়েশা খাতুন। ন্যায় বিচারের আশা ছেড়েই দিয়েছেন তিনি। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন। একই সাথে মেয়ের খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়ানোর চরম ক্ষোভ জানিয়েছেন আসিয়ার মা। আসিয়াকে ধর্ষণ ও হত্যাকারীর ফাঁসির রায় হলেও বছর ধরেই হাইকোর্টে ঝুলছে ডেথ রেফারেন্স। বিচারিক আদালতে দ্রুত রায় হলেও সেই রায় কার্যকর অনিশ্চিত। গত ৬ মার্চ মাগুরা শহরের নিজ নান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ৮ বছরের শিশু আসিয়া। না পারি যন্ত্রণা বলতে, না পারি ক্ষতি। এই যে ১ বছর ধরে আপনারা এই যে আন্দোলন করতেছেন, নিচ্ছেন, তো সেই হিটুর তো আমি বিচারিলে না, হিটু সাল পাল ঘুরিয়ে বেড়াচ্ছে। আমার কোল খালি করে সে তারা তো দুধি মাছে খাইয়ে বেড়াচ্ছে, আমি কি পেলাম? ওই সময় তো আমার সবাই আশ্বাস দিছিল যে পাশে থাকবেন, আমি তো এখানে কে দেইনি। বাজেট অধিবেশনের শুরুতেই সংসদে উত্তাপ ছড়ালো দেশের বিদ্যুৎ পরিস্থিতি। লোডশেডিংয়ের ভোগান্তি নিয়ে সংসদ সদস্যদের তোপের মুখে পড়েন বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা দাবি করেন গ্রামে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। একই রকম ভোগান্তির বর্ণনা দেন জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ। এর ফাঁকে বিদ্যুৎ নিয়ে নিজ এলাকার ভোগান্তির কথা জানান স্বয়ং স্পিকার। জবাবে বিদ্যুৎ মন্ত্রী দাবি করেন গ্রামে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের অভিযোগ সঠিক নয়। এর আগে বিকেল ৩টায় ত্রয়োদশ সংসদের বাজেট অধিবেশন শুরু হয়। আগামী ১১ই জুন ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি হবে বর্তমান সরকারের প্রথম বাজেট। প্রথমে যে কথাটা বললো যে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ বাজেট হচ্ছে, সেই প্রত্যাশা। মাননীয় স্পিকার, আমরা লোডশেডিংই বলি আর মেরামত শেডিংই বলি, গ্রামাঞ্চলে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না, এটাই হলো বাস্তবতা। এলাকাতে যখন গিয়েছিলাম, এলাকায় বিদ্যুতের পোস্টে যখন এলাকাবাসী বলল যে আমরা তো পাচ্ছি না, আপনার ইউনিয়নেও নেই, তো আমাকে তখন বিদ্যুৎ বিভাগ থেকে ফোন করে বলা হলো যে লোডশেডিং আমরা কভার করতে পারছি না, মাননীয় এমপি আপনি যদি সদয় সম্মতি হন তাহলে ডাক বাংলায় অবস্থান করেন, ওখানে আমরা বিদ্যুৎ দিয়ে রাখবো। তাই আমি বললাম যে আমার এলাকার লোকজন ছেড়ে, পরিবার ছেড়ে কি আমি ডাক বাংলায় অবস্থান করাটা বাস্তবসম্মত হবে? বলছে এছাড়া আর কিছু উপায় নেই। মাননীয় মন্ত্রী, আপনি ভোলার থেকে গ্যাস নিয়ে যাচ্ছেন, ভোলাতে ক্রমাগত লোডশেডিং চলছে। তারা বিদ্যুৎ উৎপাদন করে সেখানে 430 মেগাওয়াট,
80 মেগাওয়াট বিদ্যুৎ লাগে, ভোলার সব লোককে বিদ্যুৎ দিলে কিন্তু তারা কোনো বিদ্যুৎ পায় না। মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানা প্রথমেই যে কথাটা বললো যে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না, এটার সাথে আমি একমত না। প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে জনগণ অল্প সময়ের মধ্যে বর্তমান সরকারকেও ফেলে দিতে পারে, এমনটাই মনে করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি বলেন, শেখ হাসিনার পতন সব রাজনৈতিক দলের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। আওয়ামী লীগের অনুপস্থিতির কারণে জামায়াত শক্তিশালী হলেও দেশের ডানপন্থী রাজনীতির উত্থানের কোনো সম্ভাবনা নেই বলে মনে করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। 24-এর গণঅভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগের, যার পেছনে দায়ী করা হয় শেখ হাসিনার একনায়কতন্ত্র প্রতিষ্ঠা, ভোটের অধিকার ক্ষুণ্ণ করা, বিচার বিভাগ সহ সকল প্রতিষ্ঠান ধ্বংস করা সহ নানা কারণকে। অন্তর্বর্তী সরকারের 1.5 বছরের শাসনের পর 2/3 ভোটের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করে বিএনপি। 68টি আসন নিয়ে সংসদের প্রধান বিরোধী দল জামায়াত ইসলামী। স্পিকারকে বলা হয় সংসদের অভিভাবক। ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন সিনিয়র পার্লামেন্টারিয়ান হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। সমসাময়িক বাংলাদেশের নানা বিষয় এবং সংসদীয় গণতন্ত্রের নানা বিষয় নিয়ে তার মুখোমুখি চ্যানেল ওয়ান। এই মুহূর্তে দেশের সংসদীয় যে রাজনীতি, সংসদের প্রথম অধিবেশনে সরকারি ও বিরোধী দলের ভূমিকা নিয়ে তিনি জানালেন তার সন্তুষ্টির কথা। তিনি মনে করেন, দেশে আর কেউ শেখ হাসিনার মতো স্বৈরাচার হতে পারবে না। দিনের ভোট রাতে করার পথও বন্ধ হয়েছে। সরকার মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে জনগণ তাদের পতন ঘটাবে বলেও উল্লেখ করেন হাফিজ উদ্দিন আহমেদ। শেখ হাসিনার তার যে পরিণতি, এটি সকলের জন্য শিক্ষণীয়, যে জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা করলে, জনগণের চাওয়াকে, গণ আকাঙ্ক্ষাকে যদি মূল্য না দেওয়া হয়, তাহলে জনগণ এই সরকারকে অতি অল্প সময়ের মধ্যে বিতাড়িত করতে সক্ষম হবে। সুতরাং জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন ছাড়া সরকারের অন্য কোনো কাজ নেই। 24-এর অভ্যুত্থানের পরে জামায়াত সহ বিভিন্ন ধর্মীয় রাজনৈতিক দল ও গোষ্ঠী শক্তিশালী হলেও দেশে ডানপন্থী রাজনীতির উত্থান দেখছেন না স্পিকার। তার ভাষায়, জামায়াতের উত্থানের অন্যতম কারণ দেশে আওয়ামী লীগের মতো বড় দল না থাকা। তবে দেশে ধর্মীয় রাজনীতি এখন তলানির দিকে বলেও মনে করেন হাফিজ উদ্দিন আহমেদ। এটি পেয়েছে কারণ অন্য একটি বৃহৎ দল আওয়ামী লীগ মাঠে নাই। এর আগে যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় ছিল, সেখানে জামাতের প্রভাব ছিল অনেক বেশি এবং সেই সরকারটি অনেক গুরুত্বপূর্ণ পদে তারা এই রাজনৈতিক দলটির প্রতিনিধিকে তারা গুরুত্বপূর্ণ ক্ষমতাসীনের জায়গায় তারা বসিয়েছে, যে কারণে তারা কিছুটা সিট অতীতের তুলনায় বেশি পেয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করে স্পিকার বলেন, জামাতের জোটে গিয়ে দলটি তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে। অতীতে গণ অভ্যুত্থান আরও আমরা দেখেছি। গণ অভ্যুত্থানের পর ক্ষমতার হালুয়া রুটি ভাগের জন্য যারা সরকার পতন ঘটিয়েছে অতীতে, যাদের তৎপরতার ফলে এক নায়কের পতন হয়েছে, তারা এসে কেউ ক্ষমতার অংশ দাবি করেনি। কিন্তু এই এনসিপি দলটির যারা শীর্ষস্থানীয় নেতা, তারা ক্ষমতার প্রতি তাদের আগ্রহ অতিমাত্রায় বেশি দেখিয়েছে, যেটা সাধারণ জনগণ পছন্দ করেনি। সব কিছুর একটা বয়স প্রয়োজন, অভিজ্ঞতা প্রয়োজন। এনসিপির এই পরিণতির জন্য বিগত অন্তর্বর্তী সরকারকে দায়ী করে স্পিকার বলেন, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার ব্যর্থ হয়েছে। অনেক সিদ্ধান্তই তারা ঠিকমতো নিতে পারেনি। ইউনূস সরকারকে আমি কোনো সফল সরকার মনে করি না। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা। এবং তারা কিছু কিছু খারাপ এক্সাম্পল বাংলাদেশে রেখে গিয়েছে। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেই যাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে তাদের এই অপচেষ্টা বারবার রুখে দিচ্ছে বিজিবি। পুশিন ঠেকাতে বিজিবির সাথে যোগ দিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। মেহেরপুরের গাংনী সীমান্তে বিএসএফের নারী ও শিশুসহ 6 জনকে অবৈধ পুশিনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। শনিবার ভোরে উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তের 140/5S আন্তর্জাতিক পিলারের কাছে পুশিনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে তা ব্যর্থ হয়। বিজিবি যখন ডাকে তখন আমরা আসি এবং পুশিং যত না হয় সেই আমরা করি। আটকে দিছি, আমরা বাংলাদেশ আসতে নি দিনই এবং আসতে দেবও না, দিও নি। নওগাঁর সাপাহার উপজেলার কুলমুডাঙ্গা সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ 17 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিজিবির তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। তবে শনিবার সকাল থেকে 0 পয়েন্টে অবস্থানরত 17 জনকে আর দেখা যায়নি। স্থানীয়রা জানিয়েছেন, গভীর রাতে ভারতীয় সীমান্তের লাইট বন্ধ করে তাদেরকে নিয়ে গেছেন বিএসএফ সদস্যরা। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশিন ঠেকাতে বিজিবির সঙ্গে কাজ শুরু করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার ভিডিপি সদস্যরা। অন্যদিকে সীমান্তে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি রাতের অন্ধকারে নজরদারি নিশ্চিত করতে আধুনিক পর্যবেক্ষণ সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।
লালমনিরহাটের 3টি সীমান্তে 33 জন ভারতীয় নাগরিককে পুশিনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর শনিবার দুপুরে আবারও লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে এক মানসিক ভারসাম্যহীন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের সতর্ক অবস্থানের কারণে সেই চেষ্টাও ব্যর্থ হয়েছে। এমনকি পুশিন ঠেকাতে বিজিবির পক্ষ থেকে মাইকিং করা হয়। তবে রবিবার সকাল থেকে সীমান্তে কোনো পুশিনের ঘটনা ঘটেনি। এখানকার যে জনগণ রয়েছে এবং বিজিবি সদস্য রয়েছে তারা কিন্তু খুব শক্ত হাতে সেটা দমন করে। শনিবার ঠাকুরগাঁও সীমান্তে 11 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির তৎপরতায় বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়। কোনোভাবেই পুশিন বা পুশ আউটের মতো বিষয় মেনে নেওয়া উচিত নয়, বরং দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। চন্দনা বিশ্বাস, ওয়ান ন্যাশনাল ডেস্ক। ভারতের মুম্বাইয়ে 7 বাংলাদেশিকে আটকের কথা জানিয়েছে পুলিশ। ভারতীয় কর্তৃপক্ষ বলছে তারা সেখানে প্রায় 15 বছর ধরে অবৈধভাবে বসবাস করছিলেন। এদিকে ভারতে অনুপ্রবেশকারী সন্দেহে 2860 জনের নাগরিকত্ব যাচাই করে তাদের দ্রুত ফেরত নিতে ঢাকাকে তাগিদ দিয়েছে নয়াদিল্লি। একই সাথে বেসামরিক প্রশাসনকে যুক্ত করে বাংলাদেশ সীমান্তে স্মার্ট বর্ডার তৈরি করছে মোদী সরকার। পরীক্ষা করা হচ্ছে সীমান্তবর্তী এলাকার 5 বছরের জমির দলিলও। পশ্চিমবঙ্গে চলমান অনুপ্রবেশ বিরোধী অভিযানের ধারাবাহিকতায় এবার 2860 জনের নাগরিকত্ব যাচাইয়ের জন্য ঢাকাকে অনুরোধ করেছে নয়াদিল্লি। রাজ্যটিতে প্রায় 400 জনকে ডিটেনশন সেন্টারে রাখার পর নতুন এই তালিকাটি বাংলাদেশের কাছে পাঠানো হলো। নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান। আমরা বাংলাদেশকে অনুরোধ করেছি যেন তারা এই 2860 জনের পরিচয় দ্রুত নিশ্চিত করে। পরিচয় নিশ্চিত হলেই দ্বিপক্ষীয় নিয়মে তাদের ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা আশা করছি ঢাকা এটি দ্রুত শেষ করবে। নাগরিকত্ব যাচাইয়ের এই প্রক্রিয়ার পাশাপাশি বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়াতে নতুন ব্যবস্থার কথা জানিয়েছে ভারত। ত্রিপুরার সীমান্ত দপ্তরে এক বৈঠকে এই বিষয়ে কথা বলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি নির্দেশ দেন বিএসএফ এর সব সিসিটিভি ক্যামেরা আধুনিক করে সরাসরি স্থানীয় জেলা প্রশাসনের সাথে যুক্ত করতে হবে। নতুন এই নির্দেশনার ফলে সীমান্ত নজরদারিতে সরাসরি যুক্ত হচ্ছে ভারতের স্থানীয় প্রশাসন। বর্ডার এলাকার জনসংখ্যা বা জমির মালিকানায় কোনো বদল আসছে কিনা তা যাচাই করা হবে। এজন্য গত 5 বছরের জমি কেনাবেচার কাগজ পরীক্ষার নির্দেশও দিয়েছেন অমিত শাহ। একই সাথে সীমান্ত ঘেঁষা গ্রামের বাসিন্দাদের চোরাচালান ঠেকাতে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এদিকে পশ্চিমবঙ্গের কুচবিহার ও জলপাইগুড়ি সীমান্তে আটকে থাকা প্রায় 40 জনের সন্ধান পাওয়া যায়নি। তবে বিএসএফ এর বরাত দিয়ে টাইমস অফ ইন্ডিয়া জানায় তারা বাংলাদেশে ফিরে গেছে। ভারতের এই পদক্ষেপের পর বাংলাদেশ সীমান্তে বাড়তি সতর্কতা জারি করেছে বিজিবি। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে গত 24 ঘন্টায় দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বিএসএফ এর আরও 8টি পুশিনের চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। বিসিবি নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হয়েছে। ক্যাটাগরি 2 থেকে 76 ভোটের মধ্যে সর্বোচ্চ 73 ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল খান। এছাড়া 70 ভোট পেয়ে একই ক্যাটাগরিতে পরিচালক নির্বাচিত হয়েছেন মাসুদুজ্জামান মাসুদ। ক্যাটাগরি 1 থেকে জয় পেয়েছেন বরিশাল বিভাগের মিজানুর রহমান, খুলনা বিভাগের শফিকুল আলম ও শান্তনু ইসলাম। ক্যাটাগরি 2 থেকে আরও জয় পেয়েছেন ইয়াসির মোহাম্মদ, ফাহিম সিনহা, শানিয়ান তানিম, শফিক আহমেদ, আসিফ রাব্বানি, ইয়াসির আব্বাস, রফিকুল ইসলাম বাবু এবং ডাক্তার সরকার আহমেদ শামীম। তবে জয়ী হতে পারেননি বোরহান পাপ্পু, আমজাদ হোসেন, ফয়াজুর রহমান এবং মেজর ইমরোজ। বিসিবি নির্বাচন শেষে ব্রিফ করছেন প্রধান নির্বাচন কমিশনার রাহসানুল করিম। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আচ্ছা, ক্যাটাগরি 2-এ সর্বশেষ যে নির্বাচিত হয়েছে 12তম এবং 13তম, ওনাদের 12তমের ভোট ছিল 41, না 13তম 40, ঠিক আছে। যেহেতু 1 ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছে সেজন্য ওই প্রার্থী 13তম ভোট যে সর্বোচ্চ ভোট যে পেয়েছেন, 13তম ভোট যে পেয়েছেন, ওনার রিকোয়েস্টে আমরা আবার পুনঃগণনা করেছি দুটো এবং আমরা সঠিক পেয়েছি। থ্যাংক ইউ।
হ্যাঁ, আমরা আর কোশ্চেন নিতে পারছি না। থ্যাংক ইউ, সবাইকে ভালো থাকেন। বিসিবি নির্বাচন শেষে এতক্ষণ ব্রিফিং চলছিল, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। সন্ধ্যার বুলেটিনের সময় হলো একটি বিরতির, আর ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। প্রযুক্তি নির্ভর ও কর্মমুখী শিক্ষার তাগিদ প্রধানমন্ত্রীর। জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন। আবারও স্বাগত সন্ধ্যার বুলেটিন। যাচ্ছি পরের সংবাদে। শিক্ষাকে শুধু সনদ দেয়া বা চাকরিজীবী তৈরির উপায় হিসেবে না দেখে দক্ষ ও মানবিক বাংলাদেশ তৈরির হাতিয়ার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কর্মমুখী ও কারিগরি শিক্ষার বিষয়ে শিক্ষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এই নির্দেশনা দেন তিনি। এ সময় বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তি নির্ভর শিক্ষার ওপরও জোর দেন প্রধানমন্ত্রী। জানান, অগ্রাধিকার ভিত্তিতে সর্বোচ্চ স্তর পর্যন্ত শিক্ষা ব্যবস্থাকে বাস্তব ভিত্তিক, কর্মমুখী ও প্রযুক্তি নির্ভর করার কাজ শুরু করেছে সরকার। এরই মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় পাঠ্যক্রমকে সময়োপযোগী ও বাস্তবমুখী করতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। আরও বলেন, ক্যাম্পাস থেকেই ব্যবসায়িক উদ্যোক্তা তৈরির কাজ শুরু করতে হবে। দেশের তরুণ সমাজের প্রতি আবার আমি আহ্বান রেখে বলতে চাই, প্রযুক্তিগত জ্ঞান অর্জনের পাশাপাশি দেশের আবহমান কালে ধর্মীয়, সামাজিক, নৈতিক মূল্যবোধে নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে তোমাদেরকে। আসুন আমরা সবাই মিলে এমন একটি কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলি, যা কিনা শুধু সনদ প্রদান করবে না, বরং দেশে দক্ষ মানব সম্পদ সৃষ্টি করবে, জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করবে। সরকারের প্রথম 100 দিনে দেশে খুন, ডাকাতি, ছিনতাই, অপহরণ সহ বিভিন্ন অপরাধ উদ্বেগজনক হারে ঘটেছে। সকালে ধানমন্ডিতে টিআইবি সংবাদ সম্মেলনে উঠে এসেছে এই তথ্য। সরকারের 100 দিনে সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে প্রতিবেদন উপস্থাপন করে টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, এই সময়ে 605টি খুন এবং 196টি অপহরণের ঘটনা ঘটেছে। কর্তৃত্ববাদী সরকারের রেখে যাওয়া জঞ্জাল এত কম সময়ে সমাধান সম্ভব নয় বলেও মনে করেন তিনি। ইফতেখারুজ্জামান বলেন, সরকারের দৃষ্টান্তমূলক কিছু কর্মকাণ্ডের ফলে ব্যতিক্রমী ও নতুন ধারার নেতৃত্ব দেখা গেলেও অনেক ক্ষেত্রেই বিপরীতমুখী চর্চাও রয়েছে। অন্তর্বর্তী সরকারের সাবেক কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের ভূমিকা রাখা উচিত বলেও মনে করে টিআইবি। সরকার গঠনের 100 দিনের মধ্যে দুর্নীতি দমন কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, তথ্য কমিশনের মতো গুরুত্বপূর্ণ কমিশনগুলো গঠন করার লক্ষ্যে এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। নতুন ধারার নয়, বরং পুরনো ধারারই প্রতিফলন আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি। মুদ্রাস্ফীতি, সরকার ঋণের চাপ, দুর্বল ব্যাংকিং খাত, দুর্বল খাদের কিনারা থেকে তুলে আনার যে প্রয়াসে যে খাতটি এখনো আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক, বিদ্যুৎ এবং জ্বালানি খাতে সংকট। বড় বাজেটের চাপে পড়তে যাচ্ছে দেশের ব্যাংক খাত। 2026-27 অর্থ বছরের বাজেটে অভ্যন্তরীণ উৎস থেকে 1,27,000 কোটি টাকা ঋণ নেয়ার লক্ষ্য ঠিক করেছে সরকার, যার মধ্যে প্রায় 1 লাখ কোটি টাকাই নেওয়া হবে দেশের অভ্যন্তরে থাকা ব্যাংকগুলো থেকে। এতে বাণিজ্যিক ব্যাংকগুলোর ওপর চাপ বাড়বে, যা সার্বিক অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করবে মনে করছেন অর্থনীতিবিদরা। চলতি সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা করতে চলেছে বিএনপি সরকার। 2026-27 অর্থ বছরের জন্য বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা। হেলাফেরি সবসময় থাকবে, তবে যে জায়গায় আমরা গেছি এটা এখান থেকে বেরিয়ে আসা কঠিন অবস্থা দেশে। সরকারের বাজেট পরিকল্পনা অনুযায়ী বাজেট ঘাটতি নির্ধারণ করা হয়েছে প্রায় 2,43,000 কোটি টাকা। ঘাটতি পূরণে বৈদেশিক ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 1,16,000 কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে মোট 1,19,000 কোটি টাকা, যার বড় অংশই ব্যাংকিং খাত থেকে নেওয়ার পরিকল্পনা করছে সরকার।
ট্রেজারি বিল, সঞ্চয়পত্র ও ট্রেজারি বন্ডের মাধ্যমে ব্যাংক খাত থেকে এ অর্থ সংগ্রহ করে সরকার। তবে গেল অর্থ বছর অনুযায়ী 10 মে পর্যন্ত সরকার এ খাত থেকে 1,09,568 কোটি টাকা ঋণ নিয়েছে, যা অর্থবছর শেষ হবার আগেই লক্ষ্যমাত্রার চেয়ে 6,000 কোটি টাকার বেশি। তাই সামনের বড় বাজেটের ঘাটতি মোকাবিলায় বাণিজ্যিক ব্যাংকগুলোর উপর চাপ না বাড়িয়ে অর্থের অন্য উৎস খোঁজার আহ্বান অর্থনীতিবিদদের। না, ব্যাংক থেকে ঋণ নেওয়ার যে এখন যে একটা প্রবণতা এবং প্রয়োজনীয়তা দুইটাই অর্থনীতিতে এটা উদ্ভব হয়েছে। ব্যাংকিং খাত থেকে সরকারের যে ঋণ নেওয়ার যে পরিসংখ্যান, এটা আমাদের বাজেট থেকে আরও অনেক বেশি হবে। এটা অর্থনীতির জন্য খুব একটা এটা ভালো না। তার কারণটা হলো, এদিকে বেসরকারি খাতে ঋণ প্রবাহ একেবারেই নেই। তাই বাণিজ্যিক ব্যাংকগুলো সরকারি ট্রেজারি বন্ড ও বিলের দিকে ঝুঁকেছে। এতে সার্বিকভাবে ব্যাংক ঋণের উপর নির্ভরতা বেড়েছে সরকারের। বন্ড মার্কেট থেকে, ক্যাপিটাল মার্কেট থেকে রেজ করতে পারে, সেটাই হবে রাইট অ্যাপ্রোচ। এছাড়া দরকার ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, আর দরকার রেমিটেন্স ইনফ্লো। তাহলে কিন্তু সরকারের টাকাগুলা লাগে না। বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকারকে আরও উদ্যোগী হবার পরামর্শ বিশেষজ্ঞদের। এছাড়া রেমিটেন্স প্রবাহ ধরে রাখা এবং রাজস্ব আহরণ বাড়ানো গেলে যে কোনো বাজেট ব্যাংক নির্ভরতা কমাবে মত সংশ্লিষ্টদের। মিনা ফেরদাউস, ওয়ান নিউজ, ঢাকা। দেশে সুশাসন প্রতিষ্ঠিত না হলে ব্যাংক খাতে স্থিতিশীলতা আস্থা ফিরবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রবিবার ইআরএফ আয়োজিত সভায় তিনি জানান, ব্যাংক খাতে সংস্কার কমিশন গঠন করা হবে। অর্থনৈতিক শৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে বস্তুনিষ্ঠ ও জবাবদিহিমূলক সংবাদ পরিবেশনের পরামর্শ দেন তথ্যমন্ত্রী। জানান, 34টি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে 20টির বেশি গ্রাহকদের আমানত ফেরত দিতে পারছে না। দেশের রাজনৈতিক প্রক্রিয়া রাষ্ট্র এবং সমাজের মধ্যে সেই সুশাসনকে নিশ্চিত করতে পেরেছে কি পারেনি, যতটুকু পেরেছে ওই প্যারামিটারের মাপেই কিন্তু ব্যাংকিং খাতের সুশাসনের জন্য গণমাধ্যমের ভূমিকা কিন্তু ওই প্যারামিটারের খাতেই কিন্তু ওটা কিন্তু নির্ধারিত হবে। সুশাসন নিশ্চিত করার ছাড়া কোনো বিকল্প নেই এবং সেক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকারও কোনো বিকল্প নেই। আমরা ব্যাংকিং খাতের মতো এরকম ক্ষেত্রে আমাদের সংস্কার, আমাদের পরিবর্তন, আমাদের মেরামত ইত্যাদি চিন্তাগুলিকে আমরা কমিশনের মধ্যে আনবই। ইসলামী ব্যাংককে ধ্বংস করার জন্য নানামুখী ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বিএনপি সরকারকে ইসলামী ব্যাংক ধ্বংস না করার আহ্বান জানিয়েছেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্র, আর্থিক নিরাপত্তা ও গ্রাহকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় করণীয় নিয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ইসলামী ব্যাংকের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবেলার হুঁশিয়ারি দেন অন্য বক্তারা। তারা বলেন, বিগত সরকারের আমলেও বিভিন্ন প্রতিষ্ঠান দখল করে অর্থ লোপাট করা হয়েছে। এছাড়াও ব্যাংকের গ্রাহকদের যুক্তিসঙ্গত আন্দোলনকে রাজনৈতিক ট্যাগ দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। শুধু ইসলামী ব্যাংক না, ওই যে বলছে 8-10টা ব্যাংক এক ব্যক্তি করে টাকাগুলি কোথায় দিলেন, সেই ব্যক্তিদেরকে আপনি আনবেন কেন? ইসলামী ব্যাংক ধ্বংস করে আপনি অন্যদেরকে স্বার্থ সুযোগ মানে প্রশস্ত করার জন্য দিবেন, এটা আমরা মেনে নেব না, এটা দেশের মানুষ মেনে নেবে না। এই জন্য সরকারের কাছে অনুরোধ রাখতে চাই, আসুন ইসলামী ব্যাংকে রাজনৈতিকভাবে আমরা বিবেচনা করব না। অনেক আলোচকরা বলেছেন ব্যাংকিং খাত অর্থনৈতিক খাত, নট রাজনীতি। বিসিবিতে কথা বলছেন নবনির্বাচিত সভাপতি তামিম ইকবাল খান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। খারাপ করবো না, কারোর দিকে আঙ্গুল দিব না, বাট যেটা হয়েছে ওটা অ্যাডমিট আমাদের করতে হবে। আর আমাদের যদি এই জায়গা থেকে বের হয়ে আসতে হয়, এটা আমার পক্ষে একা করা সম্ভব না। এটা আপনাদের সবার সাপোর্টটা আমার দরকার হবে। আমরা একসাথে মিলে এই যে বাংলাদেশ ক্রিকেটের যে রেপুটেশন ড্যামেজটা হয়েছে, এই জিনিসটা আমাদের ঠিকঠাক করতে হবে। তার মানে এটা না যে যদি কোনো ভুল হয় আমাদের যে ওটা নিয়ে আপনারা আলোচনা করবেন না, আপনারা অবশ্যই আলোচনা করবেন, আপনারা অবশ্যই ক্রিটিসাইজ করবেন, এটা আপনাদের রাইট। আর হয়তো বা আপনাদের এই ক্রিটিসিজমের দেখে, যেটা সঠিক ক্রিটিসিজম, ওটা দেখে হয়তো বা আমরা ওই জায়গায় কাজ করে জিনিসটাকে ভালো করতে পারবো। সো এটাই আমার বলার। আই এম শিওর
4 বছরের জন্য আমি অনেকবারই আপনাদের সাথে কথা বলবো, অনেকবারই অনেক ইস্যুতে আসবে। আমার প্ল্যানস কি আমি টাইম টু টাইম আপনাদেরকে জানাতে থাকবো। আর আশা করি যে আমরা সবাই মিলে, দ্য বোর্ড মেম্বার্স, ক্রিকেটার্স, অল স্টেক হোল্ডার্স, মিডিয়া অ্যান্ড every person in this country will take Bangladesh cricket forward. আমি এটাই আশা করি। আচ্ছা, প্রথমে আমি একটু ভাইস প্রেসিডেন্ট নিয়ে জিনিসটা একটু ক্লিয়ার করি। জিনিসটা অ্যাকচুয়ালি আমি প্রস্তাব দিয়েছিলাম বোর্ডে। আমি একটা জিনিস আমার যে বোর্ড মেম্বাররা ছিল তো ওনাদের কাছে একটা জিনিস বলেছিলাম যে দেখেন, আমাদের গঠনতন্ত্রতে 2 জন ভাইস প্রেসিডেন্ট দিতে পারি আমরা, বাট এটাতে পাস্টের যে এক্সপিরিয়েন্স, এটাতে অনেকের নিজেদের মধ্যে একটা ইগো চলে আসে বা একটা ফাইট চলে আসে। অনেকে হতে চায় যদি ইলেকশন হয়, নিজেদের মধ্যে অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। সো আমি চাই না যে এই ধরনের কোনো জিনিস হোক। আমি এটা প্রস্তাব দিয়েছিলাম যে এখন একজন ভাইস প্রেসিডেন্ট, যে ভবিষ্যতে আরেকজনকে যে আমরা নিব না তা না, কিন্তু এই কথাটাই আমি বোর্ডে বলে নিয়েছি যে আপাতত আমরা একজনকে নিয়ে আগাবো। যদি আমাদের প্রয়োজন মনে করি আর বোর্ড যদি মনে করে যে না আমাদেরকে আরেকজনকে নিয়োগ দিতে হবে, তাহলে আমরা অবশ্যই ইন ফিউচার এটা নিয়ে চিন্তা করব। বাট আপাতত বোর্ড এটাতে এগ্রি করেছে। তো যেহেতু ওনারা এগ্রি করেছেন, আমরা আর এখানে ফাহিম সিনহাকে সবাই একসাথে মিলে আমরা এটা এগ্রি করেছি। সো এই কারণে ফাহিম সিনহা। সেকেন্ডলি ভাই, আমি একটু কথাটা শেষ করি, পরে এরকম করি। সো বিসিবিতে কথা বলছেন নবনির্বাচিত সভাপতি তামিম ইকবাল খান। আমরা এতক্ষণ শুনছিলাম তার বক্তব্য। ওয়ান বুলেটিনের সময় হলো আরও একটি বিরতির। আর ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা দেখবেন। জীবাশ্ম জ্বালানির পুরনো চুক্তিগুলো নবায়ন না করার আহ্বান সিপিডির। কৃষিক্ষেত্রে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর পরামর্শ। আরও একবার স্বাগত সন্ধ্যার বুলেটিনে। যাচ্ছি পরের খবরে। হামের উপসর্গে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানানো হয় সর্বশেষ 24 ঘন্টায় নতুন করে 1287 জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। এ সময়ের মধ্যে 1129 শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে 1120 জন। এ নিয়ে গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে 529 শিশু। আর হামে আক্রান্ত হয়ে আরও 91 শিশুর প্রাণ গেছে। হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট মৃত্যু হয়েছে 620 জনের। জীবাশ্ম জ্বালানির পুরনো চুক্তিগুলো নবায়ন না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। দুপুরে নবায়নযোগ্য জ্বালানিতে রাজস্ব কাঠামোর সংস্কার বিষয়ক সংবাদ সম্মেলনে সংস্থাটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, আগামী বাজেটে সবুজ রাজস্ব আদায়ে গুরুত্ব দিতে হবে। জ্বালানি খাতে বিশৃঙ্খলা বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, জ্বালানি কেনার ক্ষেত্রে সরকারকে আরও সচেতন হতে হবে। জ্বালানি আমদানিতে বৈষম্যের অভিযোগ করে তিনি বলেন, এলএনজি আমদানিতে কম ভ্যাট নেওয়া হচ্ছে, অথচ নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে অতিরিক্ত ভ্যাটের চাপ বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করছে। কৃষিক্ষেত্রে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোরও পরামর্শ দিয়েছে সিপিডি। কোনো পুরনো চুক্তি নবায়ন যাতে না করা হয়, এটি হচ্ছে প্রথম যেটি এই সরকার করতে পারে। কোনো পুরনো চুক্তি তার টার্ম শেষ হলে এটি যাতে পুনর্নবায়ন করে এটা যাতে কোনো এক্সটেনশন না দেওয়া হয়। কারণ আমরা ইতিমধ্যেই শুনছি যে বিভিন্নভাবে দেন দরবার চলছে এবং সম্ভবত 1টি বা 2টি অন্তর্বর্তী সরকারের সময় এক্সটেনশন হয়েছে, এটিও শুনেছিলাম। সুতরাং কোনো ধরনের জীবাশ্ম জ্বালানি যেগুলো আনসলিসিটেড আন্ডারে চুক্তিগুলো হয়েছে, এই চুক্তিগুলো কোনো পুনর্নবায়নের প্রয়োজন নেই। কারণ আপনারা জানেন এখনই আমার যে ক্যাপাসিটি রয়েছে, এই ক্যাপাসিটি দিয়ে 2030 পর্যন্ত আমি অনায়াসে যেতে পারি। আমার নতুন বাড়তি ক্যাপাসিটির দরকার নেই। সুতরাং আগে এগুলোকে কমানো দরকার বলে আমরা মনে করি।
ধানমন্ডি লেককে বাণিজ্যিকভাবে ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানান সড়ক ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গণশুনানিতে তিনি কথা জানান। বলেন, লেকের জলাবদ্ধতা দূর করে এর সৌন্দর্য সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় হকার ও রিকশা চালকদের নিবন্ধনের আওতায় আনার ঘোষণা দেন দক্ষিণ সিটির প্রশাসক। ডিবি পুলিশ পরিচয়ে 57 ভরি স্বর্ণ 1,47,000 টাকা ছিনতাই করেছে একটি চক্র। রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ রানা। তিনি আরও জানান, রাজধানীর ইত্তেফাক মোড় ও কেরানীগঞ্জ থেকে 9 ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ঈদে 15 দিনে সড়ক, নৌ ও রেলপথে 442টি দুর্ঘটনায় 438 জনের প্রাণ গেছে। সকালে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে ঈদ যাত্রার প্রতিবেদনে তুলে ধরে এসব তথ্য জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। টানা বৃষ্টি ও রাস্তার গর্তে এসব দুর্ঘটনার সংখ্যা বাড়িয়েছে বলেও জানান সংগঠনটি। পূর্ব বিরোধ আর প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার থলিয়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছে 20 জন। এই ঘটনায় আটক হয়েছে 4 জন। সকালে শুরু হয়ে থেমে থেমে এই সংঘর্ষ চলে দুপুর পর্যন্ত। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষে প্রায় 3 ঘন্টা বন্ধ ছিল ঢাকা চট্টগ্রাম রেল যোগাযোগ। সকালে জোরারগঞ্জ এলাকায় লাইনের উপর অকেজো হয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয় ট্রেনটি। এতে দুমড়ে মুচড়ে যায় ট্রাক, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সন্ধ্যার বুলেটিনে আরও একটি বিরতি নিচ্ছি। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা, নিহত অন্তত 12। আবারও স্বাগত সন্ধ্যার বুলেটিনে। যুদ্ধবিরতি আলোচনার মাঝেই দক্ষিণ লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় দেশটির 3 সামরিক কর্মকর্তা সহ অন্তত 12 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা। লেবাননের সশস্ত্র বাহিনী বলছে, নাবাতিয়ে এলাকার কাফার তেবনিত ও খারদালির মধ্যবর্তী সড়কে একটি সামরিক গাড়িতে ওই হামলা হয়। হামলায় ব্রিগেডিয়ার জেনারেল ও ক্যাপ্টেন পদমর্যাদার 2 কর্মকর্তা এবং 1 সৈনিক নিহত হয়েছেন। এই হামলাকে লেবাননের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন অভিহিত করে নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন। এক বিবৃতিতে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি। হরমুজ প্রণালীতে ইরানের আরও 2টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে আমেরিকার সামরিক বাহিনী। সেন্টকম জানায়, ড্রোন দুটি ওই অঞ্চলের আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য হুমকি তৈরি করেছিল। সেন্টকম আরও জানিয়েছে, ইরানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখতে তারা প্রস্তুত। তবে যুদ্ধবিরতি লঙ্ঘন করায় আমেরিকাকে হুঁশিয়ার করেছে তেহরান। সেই সাথে জব্দ করা ইরানের সম্পদ ছাড় না দিলে কোনো চুক্তি সম্ভব নয় বলেও জানিয়েছে তারা। এদিকে রয়টার্সের প্রতিবেদন বলছে, ইরানের হামলায় যেসব দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্গঠনে তেহরানের সম্পদ ব্যবহার করার পরিকল্পনা করছে আমেরিকা। ইউক্রেন জুড়ে হামলা জোরদার করেছে রুশ বাহিনী। মস্কোর দাবি, পূর্ব ইউক্রেনের খার্কিভ অঞ্চলের শেভচেঙ্কো এলাকা পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, শুধু এলাকা দখলই নয়, ইউক্রেনের ড্রোন তৈরি ও মজুদ রাখার কারখানা, জ্বালানি ডিপো এবং বন্দর অবকাঠামো সহ অন্তত 153 জায়গায় হামলা একযোগে চালানো হয়েছে। একই দিনে রাশিয়ার বেশ কয়েকটি সামরিক ও কৌশলগত লক্ষ্যে হামলার দাবি করেছে কিয়েভ। ইউক্রেনের সেনাপ্রধান জানান, রুশ সেনাদের ঘাঁটি, ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গ এবং আশেপাশের এলাকায় ইউক্রেন হামলা চালিয়েছে বলে দাবি করছে রুশ কর্তৃপক্ষ।
বহুল প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপের পর্দা উঠছে আগামী সপ্তাহে। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে আয়োজক দেশগুলো। তবে ফুটবল বিশ্বকাপের মৌসুমে ম্যাচের ভবিষ্যৎবাণী নিয়ে মাতামাতি হবে না, তাই কি হয়? তাই তো এবছরে বিশ্বকাপের কয়েকটি ম্যাচের ভবিষ্যৎবাণীর আয়োজন করেছে অন্যতম আয়োজক দেশ মেক্সিকোর গুয়াদালাহারা চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তারা বলছে, চিড়িয়াখানার প্রাণীরা বিজয়ী দেশের নাম বেছে নিয়েছে। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, এরপরই শুরু হবে ফুটবল বিশ্বের মহরণ। বাংলাদেশ সময় আগামী 12 জুন মেক্সিকো বনাম সাউথ আফ্রিকার মধ্যকার গ্রুপ পর্বের ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ 2026-এর আসর। প্রথম ম্যাচটি ঘিরে তাই বাড়তি উত্তেজনা কাজ করছে অন্যতম আয়োজক দেশ মেক্সিকোবাসীর কাছে। তাই তো মেক্সিকো সিটির গুয়াদালাহারা চিড়িয়াখানা কর্তৃপক্ষ আসন্ন বিশ্বকাপের ম্যাচগুলোর জন্য ভবিষ্যৎবাণী করে এক ভিন্ন রকম আয়োজন করেছে। হাতি, গরিলা সহ বেশ কয়েকটি প্রজাতির প্রাণীদের জন্য ম্যাচের আয়োজন করে, যেখানে বিভিন্ন দলের সাথে সম্পর্কিত জার্সি, খাবার, বাক্স এবং ফুটবলের মাধ্যমে খাবার পরিবেশন করা হয়। আর এই খাবার বেছে নেওয়ার মাধ্যমেই বিজয়ীদের নাম নির্বাচন করে ভবিষ্যৎবাণী করা হয়। শুরুতে এবারের আসরের প্রথম ম্যাচ মেক্সিকো বনাম সাউথ আফ্রিকার ম্যাচের ভবিষ্যৎবাণী করা হয়। এর জন্য চিড়িয়াখানায় থাকা শান্তি এবং কেনিয়া নামের হাতিদের সামনে দুই দেশের পতাকা দিয়ে খাবার পরিবেশন করা হয়। দুটি হাতি মেক্সিকো পরিবেশিত খাবার গ্রহণ করে সাউথ আফ্রিকার বিপক্ষে দেশটির জয়ের ভবিষ্যৎবাণী করে বলে জানায় কর্তৃপক্ষ। অন্যদিকে স্পেনের বিপক্ষে উরুগুয়ের পক্ষে সমর্থন দিয়েছে গরিলারা। মেক্সিকো সাউথ কোরিয়া ম্যাচের ভবিষ্যৎবাণীতে ক্যাপিবারাদের বাক্স না খোলায় ম্যাচটি ড্র বলে ধরা হয়। এদিকে চেক প্রজাতন্ত্রের বিপক্ষেও মেক্সিকোকে বেছে নেয় ম্যাকাওরা। নোভা নামের একটি ম্যাকাও বেশ কয়েকবার চেষ্টার পর প্রতিবারই বেছে নেয় মেক্সিকোকে। এছাড়া একটি পুমা চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পরাজয় ভবিষ্যৎবাণী করে বল ঠেলে দেয় সাউথ কোরিয়ার দিকে। অন্যদিকে কলম্বিয়ার বিপক্ষে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোকে বেছে নেয় জিরাফেরা। গুয়াদালাহারা চিড়িয়াখানার যোগাযোগ বিভাগের প্রধান দানাই ভাসকুয়েজ বলেন, বিভিন্ন প্রজাতির প্রাণীরা চিড়িয়াখানায় অনুষ্ঠিতব্য ম্যাচ এবং মেক্সিকো সম্পর্কিত ম্যাচগুলোতে কোন দলগুলো জিতবে তা স্বেচ্ছায় বেছে নিয়েছে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। সন্ধ্যার বুলেটিন শেষ করব, তবে যাওয়ার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। শিশু রামিসা হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড, দেশের ইতিহাসে দ্রুততম সময়ে রায়ের নজির। রামিসা হত্যা মামলায় ন্যায় বিচার হয়েছে, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। উচ্চ আদালত চাইলে 3 মাসে রায় কার্যকর সম্ভব, বললেন আইনমন্ত্রী। রামিসা হত্যা মামলার রায়ে সন্তুষ্ট মুন্সিগঞ্জবাসী, ন্যায় বিচারের আশা ছেড়ে দিয়েছেন ধর্ষণ ও হত্যার শিকার শিশু আসিয়ার মা। সংসদের বাজেট অধিবেশন শুরু, বিদ্যুৎ নিয়ে এমপিদের তোপের মুখে মন্ত্রী, গ্রামে লোডশেডিং মানতে নারাজ টুকু। এবং সীমান্তে পুশিন প্রতিরোধে বিজিবির সঙ্গে এবার আনসার ও ভিডিপি, বাংলাদেশিদের দ্রুত ফেরত নেয়ার তাগিদ দিল্লির। আর এই ছিল সন্ধ্যার বুলেটিনে। কিছুক্ষণ পরেই দেখবেন খেলার বুলেটিন। চ্যানেল 1-এর সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।